শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করেছে হুদি বাহিনী এবং আরও জানিয়ে দিব, পুতিন নিজের কারণেই ধরাশায়ী হচ্ছেন ইসরায়েলের কাছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনের হুতিরা ইসরায়েলের লোহিত সাগরের বন্দর শহর ইলাতের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে হামলায় হতাহতের বিষয়টি তারা কিছু জানায়নি। অন্যদিকে হামলার বিষয়ে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরানের সহায়তাপুষ্ট হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল শনিবার ইসরায়েলের ড্রোন হামলার কথা জানিয়েছে। ইয়াহিয়া সারি গতকাল টেলিভিশন বক্তৃতায় বলেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, গাজা উপত্যকায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং লেবাননের উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। গত নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে হুতিরা। ইসরায়েলে হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিদের হামলার কারণে অনেক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের পরিবর্তে পথ ঘুরে চলাচল করছে। অন্যদিকে গত ফেব্রুয়ারি থেকে হুতিদের হামলার জবাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারা এরই মধ্যে হুতিদের লক্ষ্যবস্তুতে কয়েকবার বিমান হামলা চালিয়েছে। সমর্থন ও সহযোগিতা যাতে বিভক্ত হয়ে যায়, সেই উদ্দেশ্যে রাশিয়া তেল আবিবের উদ্দেশ্যে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষকে সংঘাতে নামিয়ে দিয়েছে। অসমর্থিত সূত্রের খবরে বলা যায়, হামাস ও হিজবুল্লাহকে সামরিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। এ থেকে মনে হতে পারে ইসরায়েল বিরোধী একটা রুশ কৌশলের জন্ম হয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার কর্মকাণ্ডের দিকে ঘনিষ্ঠ দৃষ্টি দিলে ধারণাটি যে ভিত্তিহীন সেটা প্রকাশ হয়ে যায়। এই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী আচরণের বিপরীতে মস্কো এ ধরনের সংঘাত এড়ানোর জন্য চুপ থাকার কৌশল নিয়েছে। সংঘাত এড়াতে চুপ থাকার কৌশল নেয়ার ইসরায়েল রাশিয়াকে মধ্যপ্রাচ্যের প্রভাবক শক্তি হিসাবে দেখাতে নারাজ। এভাবেই তেল আবিব হামাসের সঙ্গে লড়াইকে ইরান এবং নতুন একটি আঞ্চলিক ব্যবস্থা তৈরির সংঘাতে পরিণত করার সুযোগ হিসাবে নিয়েছে। প্রকাশ্যে মস্কো ইসরায়েলের কিছু পদক্ষেপের নিন্দা জানানো সত্ত্বেও রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের অর্থপূর্ণ পদক্ষেপ নিতে দ্বিধা করে আসছে। উদাহরণ হিসাবে বলা যায়, ইরানে কনসুলেট ভবনে হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। সেই হামলায় ইরানে কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়। এক্ষেত্রে আগাম সতর্কতা জানানোর সুযোগ ছিল রাশিয়ার। তাতে করে ভবনটি থেকে সরে যাওয়ার সুযোগ পেতেন ইরানের সেনা কর্মকর্তারা। কনসুলেটে হামলার এই ঘটনা ইরান ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হওয়ার সূচনা ভিত্তি। ইউক্রেন সংঘাতে রাশিয়া বিরাট অঙ্কের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য বহন করা সত্ত্বেও রাশিয়া শুধু ইসরায়েল যেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করে শেষ বিষয়ে সতর্ক করেছে। ইরানের সর্বশেষ ইসরায়েলি হামলার রাশিয়ার কাছ থেকে কেনা ইরানে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের দিক থেকে হামলার হুমকি অব্যাহত থাকার পরেও রাশিয়া ইরানকে যুদ্ধবিমান, অগ্রসর প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র হস্তান্তর করেনি। এছাড়া রাশিয়া এবং মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত শিবিরের দেশগুলো ইসরায়েল বিরুদ্ধে কর্মকাণ্ড দমনের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধমূলক আক্রমণ না করে সেজন্য ইরানকে নিবৃত্তি করে চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মধ্য এশিয়ার এসব দেশ তাদের পররাষ্ট্রনীতিতে সাহসী অবস্থান নিয়েছে। প্রযুক্তি ও অর্থের সংস্থানের জন্য তারা আরও স্বাধীন উৎসের প্রতি ঝুঁকেছে। সম্ভবত ইসরায়েল তাদের প্রথম একটি বিকল্প হতে পারে। ইসরায়েলের বিশেষজ্ঞরা মধ্য এশিয়াকে নতুন প্রভাব তৈরির ক্ষেত্রে হিসাব বেছে নিয়েছে। ইসরায়েল তাদের কথিত শান্তিপূর্ণ সহব্যবস্থানের নীতি বিকাশের পথ হিসাবে একে নিয়েছে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের একটা ট্রেজার হর্স হিসাবে দেখা দরকার। এই কৌশলের মাধ্যমে প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা শক্তিশালী করার মধ্য দিয়ে মুসলিম অধ্যুষিত উন্নয়নশীল দেশগুলোকে রাশিয়ার অক্ষ থেকে বের করে আনা। ইসরায়েলের প্রতি রাশিয়ার সংঘাত এড়ানোর জন্য চুপ থাকার কৌশল চারটি বাস্তবতাকে উপেক্ষা করে। প্রথমত, রাশিয়া ও ইরানের জাতীয় ভূখণ্ডে সরাসরি কোনো সামরিক কর্মকাণ্ড পরিচালনা করবে না, সেই ট্রবু ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও ইসরায়েল এই দুই প্রার্থীকে দিয়ে যুক্তরাষ্ট্র সেটা করে চলেছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র চায় এমন একটি নতুন মধ্যপ্রাচ্য তৈরি করতে যেখানে চীন ও রাশিয়ার প্রাধান্য ও প্রভাব খর্ব হবে। এই ধরনের ইসরায়েল তাদের প্রক্সি শক্তি হিসাবে
কাজ করছে। এই পরিস্থিতিতে সিরিয়ায় রুশ সেনাদের উপর ইসরায়েলি কিংবা ইউক্রেনি হামলা হতে পারে এমন ধারণা অবাস্তব বলে মনে হয় না। তৃতীয়ত, ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারে ইসরায়েলের সরাসরি হামলা ইউক্রেন সংঘাতে রাশিয়ার অস্ত্র যোগান দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা ব্যাপকভাবে কমে যাবে। সেটা ইরান ও রাশিয়া দুই দেশকে আরও নাজুক অবস্থায় ফেলবে। চতুর্থত, রাশিয়াকে ইসরায়েল তার প্রতিপক্ষের মিত্র ও সম্ভাব্য হুমকি হিসাবে দেখছে। ইসরায়েল মনে করে রাশিয়া ইরান এবং ইরানের প্রক্সি শক্তি হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সহায়তা করছে। ইসরায়েল যে বড় সংখ্যক রুশ প্রবাসী আছেন তারা দিন দিন রাশিয়ার প্রতি সমালোচনায় মুখর হয়ে উঠছেন। ফলে তারা আরও খুব বেশি দিন মস্কোর জন্য রাজনৈতিক হাতিয়ার বা সফট পাওয়ার হিসাবে থাকবেন না। সর্বোপরি এই অঞ্চলে রাশিয়ার আগে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনীতিক প্রভাব তৈরি করেছিল সেটা ধীরে ধীরে কমে আসছে। মস্কোর পররাষ্ট্রনীতি বড় ধরনের চ্যালেঞ্জ ও অস্পষ্টতার মুখে পড়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক ব্যবস্থা সংস্কারে রাশিয়ার অবস্থান ন্যায্য হওয়া সত্ত্বেও ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে নতুন ব্যবস্থা বাস্তবায়ন করছে তাতে নিশ্চুপ থাকছে রাশিয়া। এখানে বিষয়টি শুধু ইরান ও প্রতিরোধের অক্ষকে রাশিয়া সহায়তা করছে কিনা তাতে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি নিপীড়ন বিবেচনায় নিয়ে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে কঠোর দৃষ্টিভঙ্গি না থাকাটাই এখানে প্রধানভাবে দায়ী। ইসরায়েলের নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করছে, টার্গেটেড হত্যা করছে, বিভিন্ন দেশে গিয়ে ইচ্ছামতো বোমা ফেলে আসছে। তাদের বাধা দেওয়ার, তাদের থামানোর কেউ নাই।